দেখতেছেন আপনাদের সূচিপত্রে অধ্যায় মোট 7টা আছে। সি এর পরিচিতি, অপারেটর স্টেটমেন্ট, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, অ্যারে এবং ফাংশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, প্রোগ্রামিং এর মেমোরি ম্যানেজমেন্ট। এখন আপনাদের ফার্স্ট সেমিস্টারে ডাটা স্ট্রাকচার এবং পাইথন ছিল, এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অন্তর্ভুক্ত। তো যারা আপনারা ফার্স্ট সেমিস্টার ভালো করে পড়ছেন এগুলা, এই সেকেন্ড সেমিস্টারের প্রোগ্রামিং সি আপনাদের আশা করি সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের প্রথম সূচনা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সুই। তো আমরা পড়ি তাহলে। ইন্ট্রোডাকশন, প্রোগ্রামিং মানে কি আসলে, যেটা আমরা আগেও শুনেছি, কম্পিউটার ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্যা সমাধানের অন্যতম উপায় হচ্ছে প্রোগ্রামিং। সাধারণ অর্থে কম্পিউটার ব্যবহার করে পদ্ধতিগতভাবে সমস্যার সমাধানের প্রক্রিয়াকে প্রোগ্রামিং বলা হয়। প্রোগ্রামিং এর মাধ্যমে জটিল সমস্যাগুলো অল্প সময় এবং সহজে সমাধান করা যায়। কম্পিউটার পরিবেশে কোনো সমস্যা সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদন অনুক্রমে প্রদত্ত ধারাবাহিক নির্দেশ, কমান্ড বা স্টেটমেন্ট বা নির্দেশাবলী সাজানোর কৌশলে প্রোগ্রামিং। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি তাহলে? কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধান নিমিত্তে যেসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম বা সফটওয়্যার সমূহ রচনা করা হয় সেসব ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তো আপনাদের যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে আসে, তখন আপনারা বলবেন কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধানে নিমিত্তে যেসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম বা সফটওয়্যার সমূহ রচনা করা হয় সেসব ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। যেমন ফোরট্রান, কোবল, বেসিক, সি, সি প্লাস প্লাস, সি হ্যাশ, জাভা, ওরাকল, প্যাসকেল, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা আছে, এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ দিয়েছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ হচ্ছে একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। এখন হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি। সি ল্যাঙ্গুয়েজটা কখন এসেছিল, এগুলো হচ্ছে কতগুলা সূচনা, মানে এগুলার হিস্টোরিগুলো আপনাদের জানার জন্য বলেছে। 1960-এর দশকে বেশ কিছু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছিল, যেমন এক আমেরিকান মহিলা ডক্টর গ্রেস হপার ম্যাথমেটিক, ফ্লোমেটিক এবং অ্যাটো নামের 3টি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন। এরপর IBM এর ডক্টর জেমস ফোকাস তৈরি করেন ফোরট্রান। বিজ্ঞানীরা এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা ভাবতে থাকেন যার দ্বারা সব ধরনের সফটওয়্যার তৈরি করা সম্ভব হয়। এর ফলশ্রুতিতে বিজ্ঞানীরা তৈরি করেন অ্যালগল 60 অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজ, এবং এরপর কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু CPL মানে কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা এবং ব্যবহার করা বেশ কঠিন ছিল, তাই এটা তখন জনপ্রিয়তা পায়নি। তারপর পরবর্তী ক্যামব্রিজ ইউনিভার্সিটির মার্টিন রিচার্ড CPL এর ভিত্তি করে 1967 সালে তৈরি করেন বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটিও ছিল মূলত লেস পাওয়ারফুল, মানে খুব কম শক্তি সম্পন্ন এবং স্পেসিফিক এবং টাইপলেস ল্যাঙ্গুয়েজ। এই সময় যুক্তরাষ্ট্রে এটি এবং টিবেল ল্যাবরেটরি ক্যান থমসন তৈরি করেন বি নামক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটি ছিল পূর্বের CPL এর উন্নত সংস্করণ, কিন্তু এটিও তেমন পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ছিল না। পরবর্তীতে 1972 সালে এটি ও বেল ল্যাবরেটরি ডেনিস রিচি বি এবং BCPL অনুসরণ করে এবং নিজ থেকে আরও কিছু অ্যাডভান্স টেকনিক যুক্ত করে DEC PDB-11 কম্পিউটার ব্যবহারের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেমকে আরও উন্নত করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন। মূলত 4-এর সীমাবদ্ধতাগুলো দূর করার জন্যই উদ্দেশ্যে সি এর উৎপত্তি। সি প্রোগ্রামের বৈশিষ্ট্য, এবং সি প্রোগ্রামের কতগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য। সি ভাষা ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যেমন সিস্টেম সফটওয়্যার ম্যানেজমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি। সহজ ও কাঠামোবদ্ধ। সি প্রোগ্রামের সিনট্যাক্স সহজ এবং কাঠামোবদ্ধ প্রোগ্রামকে সমর্থন করে, যা প্রোগ্রামকে ছোট ছোট ফাংশনে ভাগ করে লেখা সম্ভব করে। আর লো লেভেল মেমোরি অ্যাক্সেস, এটা একটা সি প্রোগ্রামের বৈশিষ্ট্য। সি ভাষায় পয়েন্টার ব্যবহারের মাধ্যমে সরাসরি মেমোরি অ্যাক্সেস করা যায়, যা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং পারফরমেন্স উন্নতিতে সহায়ক।
পোর্টেবল, সি ভাষায় লেখা কোড বিভিন্ন কম্পিউটার প্ল্যাটফর্মে সহজে কম্পাইল এবং চালানো যায়। মানে আপনি এক কম্পিউটারে সি প্রোগ্রাম করলে অন্য কম্পিউটারে সেটা বহন করে ডাটাগুলো বহন করে রান করতে পারবেন। তারপর রিচ লাইব্রেরি, সি ভাষার সাথে সমৃদ্ধ লাইব্রেরি ফাংশন যাকে থাকে যা বিভিন্ন কাজগুলো সহজে সম্পাদন করতে সাহায্য করে। বহুবিধ ডাটা টাইপ, সি ভাষা বিভিন্ন ধরনের ডাটা টাইপ সমর্থন করে, যেমন ইন্টেজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এগুলো হচ্ছে সি প্রোগ্রামে লেখার সময় ডাটা টাইপ ব্যবহার করা হয়। এক্সটেন্টিবিলিটি, সি ভাষা ব্যবহার করে সহজে নতুন ফাংশন তৈরি করা যায় যা বিদ্যমান লাইব্রেরি বা প্রোগ্রামের সাথে একীভূত করা যায়। এফিসিয়েন্ট ও ফাস্ট, সি ভাষায় লেখা প্রোগ্রামগুলো সাধারণত দ্রুত এবং কার্যকরী হয় কারণ এটি কম্পাইল টাইমে মেশিন কোডে রূপান্তরিত হয়। এখানে আপনাদের ডাটা স্ট্রাকচার পড়ানোর সময় আমি ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম পড়াইছিলাম, তাহলে এটা সহজে বোঝার কথা। ফ্লো চার্ট আর অ্যালগোরিদম, ফ্লো চার্ট হচ্ছে যে যৌক্তিক কতগুলা প্রোগ্রামের কথাগুলা সাধারণ ভাষায় লেখা। অ্যালগোরিদম হচ্ছে, আর ফ্লো চার্ট হচ্ছে ওই যৌক্তিক কথাগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা, আর সেটা প্রোগ্রামে প্রকাশ করে। এটা হচ্ছে অ্যালগোরিদম, এটা হচ্ছে ফ্লো চার্ট, আর এটা হচ্ছে প্রোগ্রাম। তিনোটা একই কিন্তু কথা ভিন্ন। অ্যালগোরিদম আমরা শুধু স্টার্ট বলি, তারপর রিড এ বি, মানে এ এবং বি পড়তে হবে। তারপর সি ইকুয়াল টু এ প্লাস বি, মানে এ এবং বি যোগ করে এটা সি এর ভিতর অ্যাসাইন করতে হবে মানটা। তারপর প্রিন্ট অর ডিসপ্লে সি, এ যোগ বি যেটা মানটা বের হয়েছে সে ভ্যালুটা সি তে থাকবে, তাহলে আমরা প্রিন্ট করব সি কে। তারপর শেষে স্টপ। এটা হচ্ছে টু ফাইন্ড সাম অফ টু নাম্বারস, দুটি নম্বরের যোগফল। তো ফ্লো চার্টে আমরা কি লিখবো, এটা হচ্ছে ইংলিশে আছে, আপনাদের ফ্লো চার্ট বাংলায় লিখতে হবে। বাংলায় লিখলে এখানে আছে, দেখাই আমি, এখানে দেখছেন সি প্রোগ্রাম ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট এখানে অ্যালগোরিদম কাকে বলে বলছে, প্রথমে অ্যালগোরিদমটা কাকে বলে দেখেন। কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রথম সমাধানের উপায় স্থির করতে হবে, তারপর উপায়টিকে ছোট অংশে বা ধাপে বিভক্ত করে সেই অংশগুলোকে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে সম্পাদন করা হয়। কোনো সমস্যার সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগোরিদম বলে। বুঝছেন, কোনো সমস্যার সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহকে লিখিত রূপকে অ্যালগোরিদম বলে। তো অ্যালগোরিদম তৈরি করে নিলে যে কোনো প্রোগ্রাম লেখা একজন প্রোগ্রামের জন্য অনেক সহজ হয়। কোনো প্রোগ্রাম করার আগে তার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দেখলে অ্যালগোরিদম প্রোগ্রামটা করতে অনেক সহজ হয়। তো অ্যালগোরিদম কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি অ্যালগোরিদমের পর্যায়ক্রমিক সুনির্দিষ্ট কতগুলো ধাপ থাকবে। তার দ্বিতীয় হচ্ছে প্রতিটি অ্যালগোরিদমের সুনির্দিষ্ট এক বা একাধিক ইনপুট থাকবে। প্রতিটি পর্যায়ক্রমিক ধাপ সহজবোধ্য হতে হবে। প্রতিটি ধাপ পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। প্রতিটি ধাপের কাজ যুক্তি নির্ভর হতে হবে। অ্যালগোরিদম তৈরি করার সময় প্রোগ্রামটি ভালোভাবে বুঝে নিতে হবে। প্রতিটি অ্যালগোরিদমের সুনির্দিষ্ট আউটপুট থাকবে। এগুলো হচ্ছে অ্যালগোরিদমের বৈশিষ্ট্য, এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় প্রশ্নে আসতে পারে অ্যালগোরিদম বৈশিষ্ট্য লেখো। ফ্লো চার্ট কি, কম্পিউটার দিয়ে সমস্যা সমাধানের জন্য যে অ্যালগোরিদম নির্মাণ করা হয় তাকে কম্পিউটার ভাষায় অনুবাদ করা হয় এবং এই অনুবাদের কাজ সহজ হয় যদি অ্যালগোরিদম চোখের সামনে ছবির মতো উপস্থিত থাকে। এই কারণে যেসব যুক্তির সমন্বয়ে অ্যালগোরিদম গঠিত সেগুলোকে ছবির সাহায্যে উপস্থাপন করার রীতি প্রচলিত আছে। অ্যালগোরিদম এই চিত্ররূপকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে। অর্থাৎ কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। মানে আমি যে যৌক্তিক লেখাটা লিখছি সেটাকে চিত্রভিত্তিকভাবে প্রকাশ করাটাই হচ্ছে ফ্লোচার্ট। আর ফ্লোচার্টের বৈশিষ্ট্য কি, ফ্লোচার্ট প্রোগ্রাম রিলেটেড হওয়া উচিত। প্রোগ্রাম যে সকল উপাত্ত বা ডাটা বা মন্তব্য জাতীয় নির্দেশ বা স্টেটমেন্ট ব্যবহার করা হয় তা প্রোগ্রাম নির্বাহের সময় কার্যকর হয় না। কাজেই এই জাতীয় নির্দেশ বা স্টেটমেন্ট ফ্লোচার্টে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয় না। অ্যালগোরিদমের প্রতিটি ধাপ ফ্লোচার্টে হুবহু অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজন না হলে পরিহার করা ভালো। তবে অ্যালগোরিদমের সাথে ফ্লোচার্টে অবশ্যই মিল থাকতে হবে, কারণ দুটি একই অর্থ বহন করে। ফ্লোচার্ট যতটা সম্ভব সরল এবং সরাসরি হওয়া উচিত, বেশি জটিল হওয়া উচিত না। ফ্লোচার্ট খুবই
সিম্পল জিনিস, যাতে যে কোনো ব্যবহারকারী ফ্লোচার্ট দেখে সহজে বুঝতে পারে এবং কাজ করতে পারে। ফ্লোচার্ট তৈরির সময় অপ্রয়োজনীয় লুপ এড়িয়ে চলা উচিত। এখন ফ্লোচার্টের প্রকারভেদ আছে দুই প্রকার, প্রোগ্রাম ফ্লোচার্ট, সিস্টেম ফ্লোচার্ট। এখানে এগুলোকে ফ্লোচার্ট বলে। এখানে আরম্ভ বা সমাপ্তি বোঝানোর জন্য একটা উপবৃত্ত ব্যবহার করা হয়। ইনপুট বা আউটপুট চিহ্নের জন্য একটি রম্বস ব্যবহার করা হয়। তারপর প্রসেস বা প্রক্রিয়াকরণ চিহ্নের জন্য একটি আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। তারপর সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি ডায়মন্ড শেপ ব্যবহার করা হয়। তারপর নির্দেশনা চিহ্ন, এগুলো হচ্ছে নির্দেশনা চিহ্ন। সংযোগ চিহ্ন হচ্ছে এগুলা। তারপর আমরা সাধারণত গোল বৃত্তটা ব্যবহার করে থাকি। প্রিন্ট বা ডকুমেন্ট চিহ্ন হচ্ছে এটা, মানে ওই প্রিন্ট মানে দেখানোর জন্য প্রিন্ট করতে হবে, এটা হচ্ছে সামান্তরিক। তারপর প্রস্তুতি চিহ্ন, এটা এগুলা জেনে রাখা ভালো, কিন্তু আমরা বেশিরভাগ ফ্লোচার্ট ব্যবহার করে থাকি উপরে মেইন যেগুলো চারটা দেখছেন এগুলো বেশি ব্যবহার করা হয় ফ্লোচার্টে। এগুলো ফ্লোচার্টের অংশ। এখন দেখেন দুটি সংখ্যার যোগফল, যেটা আমি আপনাকে ইংলিশে এখন দেখাইছিলাম, এটা হচ্ছে বাংলায়। তো এখানে এটা হচ্ছে প্রথম সমস্যা, দুটি সংখ্যার যোগফল। প্রোগ্রাম শুরু, স্টার্ট, সংখ্যা দুটি অর্থাৎ ভেরিয়েবল এ এবং বি এর মান গ্রহণ, ইনপুট। তারপর ধাপ 3 কি, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয়। এখন ফলাফল, ধাপ 4 হচ্ছে ফলাফল সাম, প্রদর্শন, আউটপুট। এই সামের ভিতরে এ প্লাস বিটা আছে। প্রোগ্রাম শেষ, এন্ড। পাঁচটা ধাপে শেষ। এখন ফ্লো চার্টের ক্ষেত্রে আসলে কি হয়, স্টার্ট, তারপর ইনপুট এ বি, এটা এই চিহ্নটা ইনপুটের জন্য, একটু আগে দেখেছি। তার প্রক্রিয়াকরণ, এটা হচ্ছে আয়তক্ষেত্র, প্রক্রিয়াকরণ, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা প্রক্রিয়াকরণের জন্য। তা আবার প্রিন্ট, এটা সামান্তরিক, একটু আগে বলছি সামান্তরিকের ব্যবহার হয় প্রিন্টের জন্য, প্রিন্ট সাম, লাস্ট এন্ড। শুরু এবং শেষের ফ্লোচার্ট হচ্ছে একটা উপবৃত্ত। এভাবে আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট ব্যবহার করি। এটা ডাটা স্ট্রাকচার আপনাদেরকে পড়াইছিলাম, তা আশা করি পারবেন। আচ্ছা, স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। সি প্রোগ্রামের স্ট্রাকচার, ইনক্লুড ফাইল, দ্য মেইন ফাংশন। সি প্রোগ্রামে দুটি স্ট্রাকচার থাকে, একটা ইনক্লুড ফাইল আর এটা হচ্ছে মেইন ফাংশন। ইনক্লুড ফাইলটা কি? ইনক্লুড ফাইলস বলতে প্রি প্রসেসর ডিরেক্টিভস বা হেডার ফাইল সমূহকে বোঝায়। যেমন আমরা প্রোগ্রামিং সি যখন করবো প্র্যাকটিক্যালে, তখন শুরুতে কতগুলো এগুলো দেখবেন, ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর ইনক্লুড কোনিও ডট এইচ, ইনক্লুড ম্যাথ ডট এইচ, এগুলো হচ্ছে হেডার ফাইল, এগুলোকে ইনক্লুড ফাইল বলে। মেইন ফাংশন হচ্ছে প্রোগ্রামটা কাজ করার জন্য যেসব কোড লিখবো আমরা, সেটা হচ্ছে মেইন ফাংশনের ভিতর থাকে। প্রোগ্রাম ভেরিয়েবল ডিক্লারেশন, যাবতীয় লাইব্রেরি ফাংশন ও ইউজার ডিফাইন ফাংশন সমূহকে কল করা হয়। প্রতিটি সি প্রোগ্রাম মেইন ফাংশন দিয়ে শুরু হয়। মেইন ছাড়া সি প্রোগ্রামের কথা চিন্তাও করা যায় না, মানে মেইন ফাংশনটা থাকতে হবে। আদার ফাংশন হচ্ছে যে মেইন ফাংশনের বাইরে, মানে এগুলো হচ্ছে সিএলআর, ক্লিয়ার স্ক্রিন বলে এটাকে, তারপর গেট সিএচ, তারপর এসকিউআরটি, প্রিন্ট অ্যাপ, তারপর স্ক্যান অ্যাপ, এগুলো হচ্ছে অন্যান্য ফাংশনগুলো। ও ইউজার ডিফাইন ফাংশনকেও কল করা হয়। আচ্ছা, এটা হচ্ছে সি ডাটা টাইপস। সি ডাটা টাইপস হচ্ছে তিন প্রকার, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপস, বিল্ট ইন ডাটা টাইপস, ডেরাইভড ডাটা টাইপস। ইউজার ডিফাইন্ড হচ্ছে যে যেটা আমরা ইউজাররা করে থাকি, বিল্ট ইন হচ্ছে অলরেডি ওখানে বিল্ড করা থাকে। ইউজার ডিফাইনিং স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস, এগুলো থাকে। বিল্ট ইন ডাটা টাইপসে ক্যারেক্টার, ইন্টেজার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল। ফ্লোটিং পয়েন্ট মানে দশমিক সংখ্যা, ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা, ক্যারেক্টার মানে এ বি সি আমরা যেগুলো ধরি এগুলা, ডাবলও সেম দশমিক সংখ্যায় বোঝায়। ডিরাইভড ডাটা টাইপস হচ্ছে অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স, এগুলো বোঝায়। আচ্ছা, ভেরিয়েবল এবং এন্ড কনস্ট্যান্ট। ভেরিয়েবল মানে হচ্ছে যে চলক, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। ভেরিয়েবল শব্দ অর্থ পরিবর্তনশীল। উচ্চ পর্যায়ের ভাষায় একজন প্রোগ্রামার কাজ করার সুবিধার জন্য মেমোরিতে ডাটা সংরক্ষণ করতে সেল এন্ড এর অ্যাড্রেস ব্যবহার না করে সেলের একটা নাম দেন এবং এই নামের অধীনে ডাটা রাখেন। সুতরাং ভেরিয়েবল হচ্ছে একটি কন্টেইনারের ন্যায় যা মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে কোনো নামের অধীনে পরিবর্তনশীল ডাটা সংরক্ষণ করতে পারে। ভেরিয়েবল বা চলকের নাম যে কোনো আকারে হতে পারে, তবে নামটি অত্যাধিক বড় না রেখে 32 অক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। ভেরিয়েবলের নামকরণ ইংরেজি অক্ষর ক্যাপিটাল এ থেকে জেড, তারপর ছোট হাতের এ থেকে জেড এবং অঙ্কের ডিজিট
0 থেকে 9 ব্যবহার করা হয়। তারপর প্রকারভেদ, ভেরিয়েবল প্রকারভেদ হচ্ছে ডাটা টাইপের ভিত্তি করে ভেরিয়েবল 4 প্রকার। ইন্টিজার ডাটা টাইপ একটু আগে দেখাইছি, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। তারপর হচ্ছে ভেরিয়েবল স্কোপ, ভেরিয়েবল স্কোপ এর উপর ভিত্তি করে ভেরিয়েবল প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবলটা কি? যেসব ভেরিয়েবলের কার্যকারিতা শুধুমাত্র কোনো নির্দিষ্ট অংশ বা ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে লোকাল ভেরিয়েবল বলে। লোকাল ভেরিয়েবলের মান অন্য কোনো ফাংশনের সরাসরি ব্যবহার করা যায় না। 2 বা ততোধিক ফাংশনের একই নাম এবং ডাটা টাইপের লোকাল ভেরিয়েবল ব্যবহার করা যেতে পারে এবং তাতে কোনো সমস্যা হয় না। প্রয়োজনে কোনো লোকাল ভেরিয়েবলের কার্যক্রম ফাংশনের একটি নির্দিষ্ট ব্লকের মধ্যেও সীমাবদ্ধ করা যায়। গ্লোবাল ভেরিয়েবলটা কি? যখন কোনো ভেরিয়েবলের কার্যকারিতা কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর মান সকল ফাংশনে ব্যবহার করা যায় তাকে গ্লোবাল ভেরিয়েবল বলে। গ্লোবাল ভেরিয়েবল সমূহ সাধারণত প্রোগ্রামের শুরুতে অর্থাৎ মেইন ফাংশনের পূর্বে ঘোষণা করা হয়। আচ্ছা, এগুলো পড়লাম। আচ্ছা, সি প্রোগ্রামের ডাটা প্রকারভেদ। এটা সি প্রোগ্রামের ডাটা প্রকারভেদ। প্রোগ্রাম ব্যবহৃত যে কোনো মানই ভ্যালু বা ডাটা। এখানে পূর্ণ সংখ্যা, প্রকৃতি সংখ্যা এগুলো। এখানে সিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডাটা সমূহ মূলত ক্যারেক্টার ব্যবহার করেই লিখতে হয়। এই সকল ক্যারেক্টার সমূহকে নিম্নলিখিত 4টি গ্রুপে বিভক্ত করা হয়: বর্ণ, সংখ্যা, বিশেষ ধরনের ক্যারেক্টার, হোয়াইট স্পেস। এখানে দেখেন লেটার, এগুলো হচ্ছে এ বি সি লেটার। এগুলো হচ্ছে ডিজিট 0 থেকে 9। এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, কমা, এগুলো তো আপনারা জানেন। পিরিয়ড, সেমিকোলন, কোলন, ভার্টিক্যাল বার, এগুলো হচ্ছে অ্যাস্টেরিস্ক, মাইনাস সাইন, এগুলো হচ্ছে কতগুলা চিহ্ন। স্পেশাল ক্যারেক্টার আরো আছে এখানে, এগুলা পার্সেন্ট সাইন, ডলার সাইন, হোয়াইট স্পেস, এগুলো হচ্ছে। তারপর হচ্ছে ডাটার প্রকারভেদ। একটু আগে ডাটার প্রকারভেদ আমি ডাটা স্ট্রাকচার ও ডাটার প্রকারভেদ পড়াইছি মনে হয়। ইউজার ডিফাইন টাইপ, ডিরাইভ টাইপস, বিল্ট ইন টাইপ, ইন্টিজার, ভয়েড, ফ্লোটিং। ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। ইন্টিজার হচ্ছে ইন্টিজার ক্যারেক্টারের মধ্যে পড়ে, ফ্লোটিং হচ্ছে ফ্লোট আর ডাবলের মধ্যে পড়ে। এই ক্যারেক্টার টাইপ সাধারণত ক্যারেক্টার বা বর্ণ, স্ট্রিং জাতীয় কোন ডাটা ঘোষণা ডিক্লেয়ার করার ক্ষেত্রে ক্যারেক্টার টাইপ বা ডাটা ব্যবহার করা হয়। ক্যারেক্টার টাইপ ডাটা মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। কোনো ডাটাকে ক্যারেক্টার হিসেবে ঘোষণার জন্য CHAR কি ওয়ার্ডটি ব্যবহৃত হয়। আপনারা প্রোগ্রামের সময় এইটা মনে রাখবেন, ক্যারেক্টার টাইপ ব্যবহার করার জন্য CHAR ওয়ার্ডটি ব্যবহার করা হয়। যেমন ক্যারেক্টার CHAR ABC, ক্যারেক্টার XYZ, এটা একটা ক্যারেক্টার ট্যাগ বোঝার জন্য এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। তারপর ইন্টিজার হচ্ছে যে INT, ইন্টিজার পূর্ণ সংখ্যা যেটাকে বলে। ইন্টিজার আবার ইন্টিজার X, তারপর ক্যারেক্টারকেও আমি ইন্টিজারে রূপান্তর করতে পারি, ইন্টিজার X লিখছেন এরকম। তো ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা এখানে ফ্লোট, PI, ফ্লোট এরিয়া এরকম। ডাবল টাইপ হচ্ছে কোনো বড়, অধিক প্রিসিশন যুক্ত, মানে অনেক বড় দশমিক সংখ্যা। যেমন পায়ের মান হচ্ছে 3.141614 এরকম, তাহলে অনেক বড়, তাহলে কি ডাবল টাইপ ব্যবহার হয়। দাঁড়ান একটু, অ্যাডমিনিস্ট্রেশন নাকি দেখি তো। হ্যাঁ আচ্ছা হয়েছে। হ্যাঁ আমি কি বলছি? হ্যাঁ, ইউজার ডিফাইন টাইপ, ডাবল ডাটা টাইপ, আচ্ছা ডাবল ডিরাইভ ডাটা টাইপ। এগুলো হচ্ছে অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স, এগুলো বোঝাই।
তারপর ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। ভেরিয়েবল কনস্ট্যান্ট একটু আগে আপনাদেরকে পড়াইছি, এখানেও একই কথা বলছে, চলক এবং ধ্রুবক। তারপর আমি আপনাদের পরীক্ষায় যেগুলো আসবে সেগুলাই পড়াচ্ছি আসলে। এখন ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম একটু আগে। তাহলে ভেরিয়েবল কাকে বলে? ভেরিয়েবল হচ্ছে একটি কন্টেইনার নেই যা মেমরি অ্যাড্রেস পরিবর্তে কোনো নামের অধীনে পরিবর্তনশীল ডাটা সংরক্ষণ করতে পারে, তাকে ভেরিয়েবল বলে। যেখানে ভেরিয়েবল যেমন ইন্টিজার লেন্থ, ইন্টিজার উইডথ, এরিয়া, এগুলো হচ্ছে ভেরিয়েবল পড়ে। ভেরিয়েবল বোঝায় এগুলোকে। এখানে গ্লোবাল ভেরিয়েবল আছে, যখন কোনো ভেরিয়েবল কার্যকর কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, মান সকল ফাংশন ব্যবহার করায় তাকে গ্লোবাল ভেরিয়েবল বলে। এখানে দেখছেন এই ভয়েড মেইন ফাংশনের ভিতরে এখানে এটা ব্যবহার করছে। মেইন ফাংশনের ভিতর এখানে দেখেন x = 10 লিখছে উপরে, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এটা হচ্ছে মেইন ফাংশনের বাইরে ইন্টিজার x = 50, এখানে এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ইয়া করছে। আর আমি যদি মেইন ফাংশনের ভিতরে যদি লিখি x = 10, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, তাহলে আউটপুট হিসেবে আসবে গ্লোবাল ভেরিয়েবল x = 50 আর লোকাল ভেরিয়েবল x = 10। মেইন ফাংশনের বাইরে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, পূর্বে ঘোষণা করা হয় মেইন ফাংশনের উপরে। তারপর এক্সপ্রেশন। সি প্রোগ্রামে এক্সপ্রেশন হলো এক বা একাধিক অপারেটর দ্বারা ভেরিয়েবল এবং কনস্ট্যান্টকে সংযুক্ত করা। সিতে এক বা একাধিক অপারেটর এবং অপারেন্ড নিয়ে এক্সপ্রেশন গঠিত হয়। ভেরিয়েবলের মান নির্ধারণ, গাণিতিক, বুলিয়ান এবং লজিক এর মতো অপারেশন সম্পাদন করার জন্য এক্সপ্রেশন ব্যবহার করে। নিচে একটি এক্সপ্রেশন উদাহরণ দেওয়া হলো। এখানে এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে অপারেন্ট, মানে যোগ চিহ্নটা হচ্ছে অপারেন্ট। তারপর যোগ চিহ্নটা না, যোগ চিহ্নটা হচ্ছে অপারেটর। এখানে ইকুয়ালটাও কিন্তু অপারেটর বোঝায়। এক্স এবং ওয়াই হচ্ছে দ্য অপারেন্ট, মানে এক্স এবং ওয়াই কে যোগ করার কাজ হচ্ছে অপারেটরের কাজের জন্য এক্স এবং ওয়াই অপারেন্ট, আর যোগ চিহ্নটা হচ্ছে অপারেটর। আর ভেরিয়েবল হচ্ছে এ, কারণ এই দুইটা মান যোগ করে এর মধ্যে আমি অ্যাসাইন করতেছি মানটা, তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল এ। এখানে সি এক্সপ্রেশন প্রকারভেদ হচ্ছে 4 ধরনের: গাণিতিক এক্সপ্রেশন, রিলেশনাল এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশন, কন্ডিশনাল এক্সপ্রেশন। আচ্ছা, তারপর গাণিতিক এক্সপ্রেশন কি? কতগুলো অপারেন্ড, অপারেটর, ভেরিয়েবল, কনস্ট্যান্ট সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে গাণিতিক এক্সপ্রেশন বলে। আচ্ছা, রিলেশনাল এক্সপ্রেশন। যে এক্সপ্রেশনের রিলেশনাল অপারেটর থাকে তাকে রিলেশনাল এক্সপ্রেশন বলে। রিলেশন বলতে কি বোঝায়? এগুলা ট্রু, 1 কে ট্রু, 0 কে ফলস হিসেবে ধরা হয়, তাহলে 5 less than 10 তাহলে এটা সত্য, 10 less than 5 এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, লজিক্যাল এক্সপ্রেশন। যে এক্সপ্রেশনে লজিক্যাল অপারেটর থাকে তাকে লজিক্যাল এক্সপ্রেশন বলা হয় এবং এর মান সবসময় 1
কিংবা 0 হয়। আমরা 1 অথবা 0 দিয়ে লজিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করে থাকি। যেমন এখানে মার্ক 70 এর বেশি হলে এবং মার্ক 80 এর কম হলে সেই ছাত্র গেট হবে বি। এই উক্তিটি প্রোগ্রামে লিখতে গেলে নিচের লজিক ব্যবহার করা হয়। তাহলে দেখেন মার্ক গ্রেটার দেন 70 এবং মার্ক লেস দেন 80। তো মনে করি পি সমান 5, কিউ সমান 6, আর সমান 4। তাহলে এক্সপ্রেশন গুলো নিম্নরূপ। তো পি গ্রেটার দেন কিউ মানে 5 গ্রেটার দেন 6 এবং and 6 p less than q, 5 less than 6, এটা true, the result 1। এখানে এটা হচ্ছে or আর এটা হচ্ছে and। or হচ্ছে যে কোনো একটি সত্য হলে true প্রদান করবে, আর এটা হচ্ছে and যে কোনো একটি দুটি সত্য হইতে হবে, যে কোনো একটি মিথ্যা হলে false প্রদান করবে। এখানে p এর মান হচ্ছে 5, q এর মান 6। 5 কিন্তু 6 থেকে বড় না, 5 হচ্ছে 6 থেকে ছোট হচ্ছে, যেহেতু এই পরের কন্ডিশনটা ট্রু এই জন্য ট্রু রেজাল্ট 1 আসছে। কিন্তু এখানে একটি কন্ডিশন মিথ্যা, যার কারণে রেজাল্ট 0 আসছে। এইভাবে করছে। কন্ডিশন এক্সপ্রেশন 3টি অপারেন্ড থাকে। এটি যদি কন্ডিশন সত্য হয় তবে রিটার্ন করে, অন্যথা রিটার্ন করে। এটি সাধারণ কন্ডিশন এক্সপ্রেশন সিনট্যাক্স দেওয়া হলো। এক্সপ্রেশন, তারপর এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন টি। এটা হচ্ছে এক্সপ্রেশন 1টা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এক্সপ্রেশন 2 হবে নাকি এক্সপ্রেশন 3 হবে, এটা বোঝার জন্য কন্ডিশন এক্সপ্রেশন বোঝানো হয়। উদাহরণ হিসেবে x is equal to 10, y is equal to 5। তা আমি যদি লিখি z is equal to x greater than y, x কি y থেকে বড়, তাহলে x এবং y রেজাল্ট হবে z is equal to 10। মানে এই প্রথম কন্ডিশনটা, মানে x y থেকে বড় হলে x প্রিন্ট করবে, আর যদি x y থেকে বড় না হয় তাহলে y প্রিন্ট করবে। যদি x y থেকে বড় তাহলে এখানে x এর মানটা 10, এই জন্য z is equal to 10 বসেছে। এবার কিওয়ার্ড। প্রোগ্রামে কিছু সংরক্ষিত শব্দ আছে কম্পাইলার কাছে যাদের বিশেষ অর্থ আছে। এসব শব্দ ব্যবহার করলে কম্পাইলার প্রত্যেকটি শব্দের জন্য নির্দিষ্ট কিছু কাজ করে। তাই প্রোগ্রামে বিশেষ শব্দগুলোকে এদের নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কাজে, যেমন কোনো কিছুর নাম হিসেবে ব্যবহার করলে কম্পাইলার এরর দেখাবে। এই জন্য বিশেষ কাজে ব্যবহারের জন্য সংগত এই শব্দগুলোকে কিওয়ার্ড বলে। এই কিওয়ার্ডের সাহায্যে আমরা প্রোগ্রামিং করে থাকি। NSIC সর্বমোট 32টি কিওয়ার্ড সাপোর্ট করে, তবে টার্বো সিতে 43টি কিওয়ার্ড সাপোর্ট করে। এখানে NSI স্ট্যান্ডার্ড গুলো দেখাইছে, অটো, ডাবল, ইন্টেজার, এই INT, ইন্টেজার, স্ট্রাক্ট, ব্রেক, এলস, লং, সুইচ, এভাবে করে ডু, ইফ, স্ট্যাটিক, ওয়াইল, এগুলো হচ্ছে সবগুলো কিওয়ার্ড। এগুলো হচ্ছে টার্বো কিওয়ার্ড। আচ্ছা, এবার আমরা আসি অনুশীলনী প্রশ্নে। আমরা আপনাদের বিগত সালে কতগুলো কোয়েশ্চেন আছে এখানে, আমি 2023 সালের প্রশ্ন নিয়ে কথা বলি আগে। আপনাদের 2023 সালের প্রশ্নে ক বিভাগে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, আর গ বিভাগে থাকে রচনামূলক প্রশ্ন। মানে অতি সংক্ষিপ্ত মানে এক কথায় উত্তর। তাহলে ফ্লো চার্ট, তারপর এখানে যেমন বলছে ফ্লো চার্ট শেষ হওয়ার সিদ্ধান্ত, সিম্বল আঁকো। ফ্লো চার্ট শেষ হওয়ার সিম্বল, একটু আগে আমরা বলছিলাম ফ্লো চার্ট শুরু এবং শেষ হওয়ার সিম্বল হচ্ছে উপবৃত্তাকার, উপবৃত্ত একটা শুরু এবং শেষ হওয়ার সিম্বল, তো এখানে আসছে এটা। তারপর অ্যালগরিদম কাকে বলে, অ্যালগরিদম কাকে বলে, যৌক্তিক প্রোগ্রামের যৌক্তিক লেখা প্রকাশ করাকে অ্যালগরিদম বলে। এটাকে অ্যালগরিদম কাকে বলে আমরা পড়ছিলাম। একটি ক্যারেক্টার ভেরিয়েবল সিনট্যাক্স লেখো। ক্যারেক্টার ভেরিয়েবল, এই ক্যারেক্টার নিয়ে তারপর যে কোনো একটা ABC এরকম লিখে এটা সিনট্যাক্স লিখতে বলছে এভাবে। তারপর এখানে বাকিগুলা আপনাদের ইন্টিজার ডাটা টাইপের রেঞ্জ লেখো। তারপর এটা বলতে কি বোঝায়, এগুলো আরো পরে পড়লে আপনারা জানবেন। তো এখানে কোয়েশ্চেন আরো আছে, যেমন এখানে প্রোগ্রামিং বলতে কি বোঝায়, কোনো সমস্যা সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে প্রদত্ত ধারাবাহিক নির্দেশ বা নির্দেশাবলী সাজানো কৌশলে প্রোগ্রামিং। তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে,
তারপর আরো কি, সি প্রোগ্রামিং কে আবিষ্কার করেন? তারপর অ্যালগরিদম বলতে কি বোঝায়? কোন সমস্যা সমাধান যৌক্তিক ক্রম অনুযায়ী ধাপ সময়ের লিখিত রূপকে অ্যালগরিদম বলে। তো ফ্লোচার্ট কাকে বলে? কোন সমস্যা সমাধান যৌক্তিক ক্রম অনুযায়ী ধাপ সময়ের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। তো আপনারা দেখলেন এখানে কতগুলো কোয়েশ্চেন আছে। তারপর যদি আমি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমি যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, উত্তম অ্যালগরিদম বৈশিষ্ট্য বা বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। এই অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো এখানে একটু আগে আমরা পড়ছিলাম, ওগুলা লিখতে বলছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম লেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা সেটার ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লিখতে হবে ধাপে ধাপে, এটা আছে এখানে বইয়ে। অ্যালগরিদম ফ্লোচার্টের পার্থক্য লেখো। এটা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্টের পার্থক্য। পার্থক্য কি? লিখিত নির্দেশের পর্যায়ক্রমিক ধাপ সমূহকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট। অ্যালগরিদম বর্ণনামূলক, ফ্লোচার্ট হচ্ছে চিত্রমূলক। অ্যালগরিদমে কোনো চিত্রাংশ ব্যবহার করা হয় না, ফ্লোচার্টের চিত্রাংশ ব্যবহার করতে হয়। অ্যালগরিদম হলো সমস্যা সিদ্ধান্ত গ্রহণ, ফ্লোচার্ট হলো চিত্রের মাধ্যমে প্রোগ্রামের গতি প্রবাহ। তারপর নিচের কোনটি কোন প্রকার ধ্রুবক বলতে বলছে? তো এগুলো হচ্ছে ইন্টেজার, এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, এগুলো হচ্ছে লং ফ্লোটিং পয়েন্ট, কারণ এগুলো অনেক বড় দশমিক সংখ্যা। এগুলো ক্যারেক্টার, এটা স্ট্রিং, একটি ওয়ার্ডকে স্ট্রিং বলে। এবিসি এগুলো হচ্ছে ক্যারেক্টার, যদি একটা ওয়ার্ড ধরি সেটাকে একটা স্ট্রিং ধরে। বাইগুলা অক্টাল, হেক্সাডেসিমেল। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাকে অক্টাল বলে, আর হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, 15 না, 0 থেকে F পর্যন্ত হচ্ছে হেক্সাডেসিমেল। 9, তারপর 10, A B C D E F। তারপর আসি রচনামূলক প্রশ্নে। সি প্রোগ্রাম ফরম্যাট বেসিক স্ট্রাকচার লেখো। সি প্রোগ্রাম ফরম্যাটটা কেমন? তারপর সি প্রোগ্রামের ডাটার প্রকারভেদ আলোচনা করো। কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল মান নির্ণয় করো, ফ্লোচার্ট অঙ্কন করো। এগুলো হচ্ছে বড় প্রশ্ন। আপনাদের এখানে যদি আমি সংক্ষিপ্ত প্রশ্ন আগে দেখাই, সি প্রোগ্রাম বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। প্রিন্ট করার জন্য কোড লেখো। এটা কিরকম লিখবেন? প্রিন্ট করার জন্য প্রথমে একটা দিবেন, হেডার ফাইল দিবেন, তারপর মেইন ফাংশন লিখবেন। এবং আমরা প্রিন্ট ইউজ করছি প্রোগ্রামে, এখানে প্রিন্ট আছে। যদি আমি উপরে যাই, এখানে প্রিন্ট একটা দেখছেন, প্রিন্ট এরকম করে আপনি শুধু ওই লেখাটা বসাই দিলে হয়ে যাবে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তাহলে প্রিন্ট করার প্রোগ্রামটা মানে কোডটা লেখা হয়ে গেছে। দুটি সংখ্যা যোগ করার জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন করে দেখাও। একটু আগে আমরা যেটা নিয়ে উদাহরণ হিসেবে আলোচনা করছি এটাই এখানে এসে গেছে। তারপর এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন। সি প্রোগ্রামে একটি প্রোগ্রামিং কোড লেখো যা দুটি সংখ্যার ইনপুট গ্রহণ করে গুণফল ও ভাগফল প্রিন্ট করবে। একই প্রোগ্রামিং ভাষায় লিখতে হবে, বুঝতে পারলে লিখতে পারবেন। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার সি প্রোগ্রাম লেখো। এবং এগুলো প্র্যাকটিক্যাল করার সময় আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে। থিওরিক্যাল মধ্যে প্র্যাকটিক্যাল দিয়েছে, তবে সমস্যা নাই, আপনারা যদি প্র্যাকটিক্যালে বুঝেন তাহলে হবে। আপনাদের এখন বিষয় কাজ হচ্ছে এখানে অনুশীলনী যেসব প্রশ্ন আছে এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে আপনারা পরীক্ষায় কিছু লিখতে পারবেন না। তা এখন আপনাদের কাজ হচ্ছে এখানে অনুশীলনী যেসব প্রশ্ন আছে সেগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে লিখতে হবে। প্রোগ্রাম বলতে কি বোঝায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে লিখে তারপর পিডিএফ করে আমাদের
এই ইমেইলে পাঠাতে হবে। ইমেইলে এগুলো পিডিএফ করে আপনাদেরকে সেন্ড করতে হবে। এগুলো অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের বাই কাজ থাকবে। আমাদের দ্বিতীয়টা হচ্ছে অপারেটর স্টেটমেন্ট। এগুলা এগুলা আপনাদেরকে ডাটা স্ট্রাকচার পড়ার সময় এগুলো পড়াইছিলাম। অপারেটর স্টেটমেন্ট এগুলা অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, ইউনিট অপারেটর, কন্ডিশনাল অপারেটর। এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। আপাতত আজকে আমরা এতটুকুই করি। আপনাদের শুধু বাই কাজটা হচ্ছে এগুলা কোয়েশ্চেনগুলা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে হোমওয়ার্ক থাকবে। আপনারা এগুলো উত্তর লিখবেন, প্রশ্নগুলো উত্তর লিখবেন এবং অ্যাসাইনমেন্ট আকারে আমাদের ইমেইলে পিডিএফ করে জমা দিবেন। আজকে ক্লাস এতটুকুই। হ্যালো, আজকে ক্লাস এতটুকুই। আপনারা তাহলে এগুলা শিখে আসবেন এবং পিডিএফ আকারে জমা করবেন। আসসালামু আলাইকুম।